অন্তর্বর্তী সরকার তো তো আজকে আছে কালকে নাই, পরে এটা কিভাবে হ্যান্ডেল করবে বাংলাদেশ এই ধরনের পরিস্থিতি তৈরি হলে? আরেকটা জিনিস হচ্ছে দেখেন, বন্দরের সারা দুনিয়াব্যাপী অপারেটরের মালিকানা কিন্তু আজকে এর কাছে আছে, কালকে ওর কাছে আছে। যেমন আমরা আগের এক্সাম্পলে দেখলাম যে হংকং এর কোম্পানি যখন যখন হচ্ছে ইজারা দিছিল, তখন দিছিল হংকং এর কোম্পানির কাছে। হংকং এর কোম্পানিকে কয়দিন পরে এটা হচ্ছে চাইনিজ কোম্পানির কাছে দিয়ে দিছে, বেঁচে দিছে। এখন ডিপি ওয়ার্ল্ডের এই পোর্টের মালিকানা সবসময় যে ডিপি ওয়ার্ল্ডের কাছে থাকবে, এটা যে ইন্ডিয়ার কাছে যাবে না, এটা যে চায়নার কাছে যাবে না, এটা যে আমেরিকার কাছে যাবে না, আমরা কি জানি? হু উইল এনশিওর দিস? চীন কিংবা ইউএস এর মতো পরাশক্তিগুলো, গ্লোবাল পাওয়ার গুলো এগুলো কন্ট্রোল করতে পারে। তারা চাপ দিয়ে হোক, বিভিন্ন ভাবে হোক, তারা বলে যে এটা করতে হবে, এটা মানতে হবে। কিন্তু আমাদের সাথে যখন এই ধরনের চুক্তি হবে, তখন যদি এই ধরনের মালিকানা চেঞ্জ করে আমাদের বন্দরের কন্ট্রোল এরকম একটা শক্তির কাছে যায় যেটা আরো ডেঞ্জারাস, ডিপি ওয়ার্ল্ডের চেয়ে আরো ডেঞ্জারাস, কে কে এটাকে নিশ্চিত করবে? মানে এই ধরনের কাজ, এই ধরনের নিশ্চয়তা একটা অনির্বাচিত সরকার কেন করবে? মানে তার কি এখতিয়ার আছে আসলে এটা করার জন্য? এখন ধরেন আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো জিবুতিতে হয়েছে, বা এগুলো বাংলাদেশে হবে না, বাংলাদেশের সাথে এগুলো আসলে নাও হইতে পারে। আচ্ছা, বাংলাদেশে তো একটা কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে, ইজারা দেওয়া হয়েছে। আমরা হয়তো অনেকেই জানি যে প্রায় 10 মাস আসে, 1 বছর আগে চট্টগ্রামের একটা নতুন একটা টার্মিনাল, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, যেটার কথা আমি একবার বললাম যে বন্দর কর্তৃপক্ষ নিজেই চেয়েছিল এটা অপারেট করতে। হ্যাঁ, কিন্তু সামান্য কিছু ইনভেস্ট করতে হবে, হয়তো হাজার খানিক কোটি টাকা ইনভেস্ট করতে হইতো, সেটার জন্য দেয়নি। সেটার জন্য ওই হাসিনা আমলে একতরফা ওই যে বিনা টেন্ডারে, বিনা প্রতিযোগিতায়, অস্বচ্ছভাবে, ওইটারও চুক্তি, টার্মস এন্ড কন্ডিশন নিয়ে কোনো আলাপ আলোচনা, তর্ক বিতর্ক হয় নাই। তখন হচ্ছে এটা দিয়ে দেওয়া হচ্ছে সৌদি আরবের একটা প্রতিষ্ঠান, রেড সি গেটওয়ে টার্মিনাল। এবং আপনি দেখেন যে রেড সি গেটওয়ে টার্মিনালকে যখন দিল, আমি একটা পত্রিকার নিউজ, এটা একটা নিউজ, এরকম অনেক নিউজ আসলো, আমরা ওই সময় প্রচুর বিজ্ঞাপনী কথাবার্তা দেখলাম যে আয় বাড়বে এত কোটি টাকা, এরকম এফিসিয়েন্ট হবে, এরকম মডার্নাইজ হয়ে যাবে, বাংলাদেশের সিঙ্গাপুর হয়ে যাবে, এইসব কথা কিন্তু তখনও বলা হয়েছে। কি হয়েছে আসলে আমরা একটু দেখি। এই 10 মাস পরের নিউজ, ওই একই পত্রিকার নিউজ, আমি ইচ্ছা করে আনলাম যে ওই পত্রিকাতেই আসছিল 300 কোটি টাকা আয় বাড়বে, আরো অনেক ভালো ভালো কথা ছিল, আরো অনেক ভালো ভালো কথা ছিল। সবগুলো আমি ডিটেল যাচ্ছি না যে 22 বছরে এই হবে সেই হবে, মডার্নাইজ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে বিনিয়োগ করার কথা বলেছিল সেটা 10 মাসও হয় নাই। কন্টেনার হ্যান্ডলিং, ওইটার যে ক্যাপাসিটি, তার মাত্র 12% হ্যান্ডেল করছে। এদিকে কিন্তু সিঙ্গাপুর বানাই ফেলছিল কিন্তু আরেকটু হইলে। তারপর ধরেন কন্টেনার থেকে আয় হচ্ছে তুলনামূলক কম। নিউমেরিং কন্টেনার টার্মিনাল থেকে, যেখানে হচ্ছে কন্টেনার প্রতি আয় হচ্ছে $47, সেখানে পতেঙ্গা টার্মিনাল থেকে আয় হচ্ছে $18। তো এখন জিনিসটা হচ্ছে আরো আছে যে কেন 12% হচ্ছে না, মানে অদ্ভুত ব্যাপার। বিদেশি কোম্পানি, ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি, এখানে বন্দরের, আপনারা জানেন যে বন্দরের জাহাজ থেকে কন্টেনার ওঠানামা করার জন্য একটা বেসিক জিনিস, বেসিক ক্রেন, গ্যান্ট্রি ক্রেন, এই গ্যান্ট্রি ক্রেন এই বন্দরে এখনো কিনে নেই। ফলে ওই জাহাজগুলোই ওখানে মালামাল নামাইতে পারে যেই জাহাজের নিজস্ব ক্রেন আছে। এটাকে গিয়ার্ড শিপ বলে, গিয়ার জাহাজ, গিয়ার্ড শিপ, মানে যেই জাহাজের নিজস্ব ক্রেন আছে ও আছে। ফলে কি হয়েছে, কন্টেনার মানে নিজস্ব ক্রেন ছাড়া জাহাজ আসলে তখন ওটা অন্য বন্দরে পাঠা দিতে হয়। এইবার এই যে চট্টগ্রামে এবার ঈদের সময় একটা ঘটনা ঘটলো যে অনেক জাহাজ ওয়েট করতেছে, কনজেশন হচ্ছে, নিউমেরিং কন্টেনার টার্মিনালে জায়গা নাই, বাট বিজি, ব্যস্ত, জাহাজ আসতেছে, সবগুলো বাট অকুপাইড, 5টাই অকুপাইড। এদিকে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে আমি খবর দেখলাম এবং পেপারও নিউজ আসছে, ওখানে 4টার মধ্যে 3টাই খালি, ওইটা অব্যবহৃত রয়ে গেছে। কারণ কি, ওই যে যন্ত্রপাতি নাই, বেসিক যন্ত্রপাতি নিয়ে লোকজন নেই। কি করতেছে জানেন, এই যে অল্প অল্প জাহাজ আসতেছে, ওইটার কন্টেনার ওঠানামা করে যে আয় হচ্ছে, ওইটার আয় দিয়ে বন্ধ চালাইতেছে, কই তেলে কই ভাসতেছে, নিজেরা ইনভেস্টমেন্ট সেরকম একটা করে নাই। তাইলে মানে ডিপি ওয়ার্ল্ডের ক্ষেত্রে যে এরকম ঘটনা ঘটবে না, এইটা আসলে আমরা আসলে কেন বুঝতেছি। তারপর ধরেন আরো কিছু রিস্ক আছে, ঝুঁকি আছে। সেটা কিরকম? যেহেতু আমরা চুক্তির ধারা উপধারা জানি না এবং আমরা অন্য দেশের এক্সাম্পল দেখি, এখানে আমি একটা রিপোর্ট দিছি। এই রিপোর্টটা
আনচার্টেড রিপোর্ট, মানে এটা কোনো পত্রিকার হেলাফেলা কোনো নিউজ না, এটা একটা আনচার্টেড রিপোর্ট। সেই আনচার্টেড রিপোর্টে কি বলতেছে দেখেন, বলতেছে যে ডিপি ওয়ার্ল্ড তার বিনিয়োগ পুনরুদ্ধার করতে একতরফা ভাবে অবকাঠামো সারচার্জ নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ায়। এটা অস্ট্রেলিয়ার মতো কোম্পানি যারা শক্তিশালী রাষ্ট্র, তাদের গভর্নেন্স সিস্টেম বাংলাদেশের চেয়ে ফার ফার বেটার, তারপরেও সেখানে ইচ্ছা মতো চার্জ বাড়াইছে। 2017 সালে যেখানে হচ্ছে কন্টেনার প্রতি এই যে অবকাঠামো সারচার্জ 3.45 অস্ট্রেলিয়া ডলার ছিল, সেইটা 2019 সালে করছে $85.30। মানে কত গুণ বেশি দেখেন, কোথায় $3.5 সেটা করছে হচ্ছে $85, যা 2000% বেশি। তো এইটা কিন্তু একবারের ঘটনা না, আরো দেখাই, পরে দেখেন আরো আছে নিউজ, এগুলো হচ্ছে নিউজ যে ডিপি ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া 2021 সালেও টার্মিনাল এক্সেস চার্জ বৃদ্ধি করেছে। তারপর 2023 সালে মেলবোর্ন বন্দরের কন্টেনার হ্যান্ডলিং চার্জ 52% বৃদ্ধি করেছিল, একবারে 52% একবারে বাড়াইছে। তো এই যে বারবার বাড়াচ্ছে, সেটা নিয়ে অস্ট্রেলিয়ার কম্পিটিশন কমিশন, যেটা হচ্ছে প্রতিযোগিতা কমিশন, সেই প্রতিযোগিতা কমিশন খুব কনসার্ন হয়ে ওঠে। এবং প্রতিযোগিতা কমিশনের সাবেক চেয়ারম্যান তখন একটা কথা বলেছিল, আমি কথাটা এখানে আপনাদেরকে শেয়ার করতে চাইছি। উনি বলছিলেন যে তার অভিজ্ঞতা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে বন্দর প্রাইভেটাইজ করার পরে, মানে বিদেশি কোম্পানিকে দেওয়ার পরে, বেসরকারি খাতে বিদেশি কোম্পানিকে দেওয়ার পরে বন্দর ব্যবহারের খরচ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। এবং সেই জন্য উনি তখন হচ্ছে অস্ট্রেলিয়া সরকারকে আহ্বান জানায় যে এখানে কিছু একটা নিয়ন্ত্রণ করেন, নিয়ন্ত্রণের জন্য কিছু একটা ব্যবস্থা করেন, নাহলে এরা তো আসলে মূল্যস্ফীতি বাড়বে এবং অস্ট্রেলিয়ার যে কোম্পানিগুলো তাদের যে কম্পিটিটিভনেস সেটা কমবে। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেভাবে ঘটলো, মানে এরকম একটা স্ট্রং গভর্নেন্স থাকা একটা দেশে যে ডিপি ওয়ার্ল্ড ইচ্ছা মতো চার্জ বাড়াইলো, এইটা বাংলাদেশের ক্ষেত্রে ঘটবে না? আমরা কি জানি, আমরা কি নিশ্চিত? কে হুইল এনশিওর দিস? আরেকটা ঝুঁকি দেখেন, বিদেশি কোম্পানিকে দেওয়ার আরেকটা ঝুঁকি, সেটা হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ড কিন্তু শ্রমিকদের চাকরি খাওয়ার ব্যাপারে এক্সপার্ট। আমি 2টা কেস স্টাডি দিব এখানে দেখেন, ডান দিকে একটা ছবি আছে, ডিপি ওয়ার্ল্ড কাটস 10% অফ ওয়ার্কফোর্স, blame.MUA। MUA মানে হচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিয়ন, শ্রমিকদের ইউনিয়ন, মেরিটাইম ইউনিয়ন। মানে বন্দরে তাদের লস হচ্ছে, তারা বলতেছে যে আমাদের একটু ভলিউম কমে গেছে, এটা 2019 সালের ঘটনা, আমাদের ইনকাম কমে গেছে, এখন শ্রমিক ছাঁটাই করবো, শ্রমিকের এই করবো সেই করবো, শ্রমিকের ইনকাম, এখন ইউনিয়ন এটা রাজি হয়নি, এই জন্য হচ্ছে শ্রমিকের 10% শ্রমিক ছাঁটাই করে দিয়েছে মেলবোর্ন বন্দরে এবং বন্দর, সিডনি বন্দর, একতরফা ভাবে। তারপর আরেকটা কেস বলি, সেটা হচ্ছে যুক্তরাজ্যে, ইউকেতে। যুক্তরাজ্যে 2022 সালের ঘটনা এটা, আপনারা যদি পড়েন দেখবেন ওই সময় ইউকেতে প্রচুর হইচই হয়েছে। এটা কোম্পানিটার নাম বলি, কোম্পানিটার নাম হচ্ছে ওই পিএনও। এটার পিএনও ইউকেতে পিএনও নামে পরিচালিত, বাট এটার মালিক ডিপি ওয়ার্ল্ড। সেই পিএনও কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাবসিডিয়ারি আর কি। সেই পিএনও কোম্পানি ইউকেতে এক নোটিশে, 8 ঘন্টার নোটিশে, মানে একটা জুম মিটিং এ একটা রেকর্ড করা ছিল 30 মিনিটের একটা নোটিশে 800 শ্রমিকের চাকরি খাই ফেলছিল ইউকেতে। ইউকে তো আসলে এটা নিয়ে প্রচুর হইচই হয়েছে, এটা নিয়ে অনেক রকম আন্দোলন হয়েছে। তখন হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে কিছু দিনের জন্য একটা কিছু কন্ট্রাক্ট থেকে বঞ্চিত রাখা হয়েছিল ওই সময়, এটা শাস্তি হিসাবে। যদিও পরে আবার নানা রকম লবিং টবিং করে আবার তারা বিভিন্ন ধরনের চুক্তিতে লিপ্ত হয়েছে। এগুলো তো পাওয়ারফুল কোম্পানি, গ্লোবাল কোম্পানি, তাদের নানা রকম লবিং থাকে। কিন্তু এই যে 800 শ্রমিক ছাঁটাই করেছে, সেই ছাঁটাই করেছে হচ্ছে 2022 সালের মার্চ মাসে। এদের খাসলতটা দেখেন, 2022 সালের মার্চ মাসে ছাঁটাই করছে, আর অগাস্ট মাসে ডিপি ওয়ার্ল্ড রেকর্ড প্রফিট ঘোষণা করছে। 51% বাড়তি প্রফিট হয়েছে, $884 মিলিয়ন রেকর্ড প্রফিট ঘোষণা। তার মানে তারা জানে যে তাদের রেকর্ড প্রফিট হচ্ছে। তার কয়েক মাস আগে 800 শ্রমিককে ছাঁটাই করে দিল। ছাঁটাই করে দিয়ে কি করছে? ছাঁটাই করে দিয়ে আউটসোর্স শ্রমিক নিচ্ছে কম দামে। যুক্তরাজ্যে এটাকে বলে এজেন্সি ওয়ার্কার্স। তারা হচ্ছে আউটসোর্স এজেন্সি ওয়ার্কার, যাদেরকে মজুরি কম দিতে হয়, যাদের কোনো রাইটস রেগুলেশন তেমন একটা নাই। ডিপি ওয়ার্ল্ড কিন্তু এই ধরনের কাজে কিন্তু ওস্তাদ। তাহলে এই ডিপি ওয়ার্ল্ড যখন চট্টগ্রাম বন্দরে যখন তাকে যদি দেওয়া হয়, তাহলে এই যে 1000 যে শ্রমিক কাজ করছে তাদের কি হবে?
এখন হয়তো বলছে যে না কোনো সমস্যা হবে না, কিছু হবে না, কিন্তু যে ডিপি ওয়ার্ল্ড কয়দিন তাদেরকে চাকরিতে রাখবে? এটা তো এইসব অ্যাডভান্স কান্ট্রিতে যাদের রুলস অ্যান্ড রেগুলেশন গভর্নেন্স সিস্টেম বাংলাদেশে যে বেটার, সেখানেও আমরা দেখছি যে এটা আসলে মেনটেন করতে পারছে না। এদেরকে এরা ইচ্ছামতো শ্রমিক ছাঁটাই করছে, ইচ্ছামতো বছর বছর ফি বাড়ায় যাচ্ছে, ইচ্ছামতো হচ্ছে এক বন্দরে ট্রাফিক আরেক বন্দরে পাঠিয়ে দিচ্ছে। আমরা তো এক্সাম্পল গুলো দেখলাম। আমরা বাংলাদেশের ক্ষেত্রে কি আমরা এই ধরনের ঝুঁকি নিতে চাই? এই ধরনের ঝুঁকি নেওয়া কি যৌক্তিক বা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য অনুকূল হবে? আমরা মনে করি যে এটা আসলে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়া, একটা হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়াই ঠিক না, যেই সরকারই থাকুক। আর অন্তর্বর্তী সরকারের তো এখতিয়ারই নাই এরকম কোনো সিদ্ধান্ত, এরকম কোনো কৌশলগত এবং দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট হবে এটার কোনো এখতিয়ার এই সরকারের নাই বলে আমরা মনে করি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গভর্নেন্স। আপনি হচ্ছে প্রাইভেট কোম্পানি, ধরেন আমি এটা দেখি যে ধরেন প্রাইভেট কোম্পানি থাকলেই যে নানা বিদেশি কোম্পানি থাকলেই যে উন্নত ব্যবস্থাপনা হয়ে যাবে, আমরা তো পতেঙ্গার ক্ষেত্রে দেখলাম, হইল না তো। গভর্নেন্স ঠিক থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই খুবই দারুণ কাজ করা যায়। আমি কিছু এক্সাম্পল দেবো, আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি, আমি এক্সাম্পল দিই। ধরেন আমরা সিঙ্গাপুরের আলাপ শুনি, বলে যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, তাহলে হয় না। সিঙ্গাপুর হইতে গেলে সিঙ্গাপুরের যে বন্দর, আপনারা জানেন যে দুনিয়াতে বিখ্যাত তার বন্দরের পারফরমেন্স, সেই বন্দর কে চালায়, কে অপারেট করে? অন্য কোনো কোম্পানি, অন্য কোনো দেশের কোম্পানি? মোটেই না। সিঙ্গাপুরের কোনো প্রাইভেট কোম্পানি? তাও না। সিঙ্গাপুরের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পিএসএ কোম্পানির একটা নাম হচ্ছে পিএসএ, আরেকটা কোম্পানি হচ্ছে জুরং পোর্ট। তাহলে জুরং পোর্ট এবং পিএসএ এগুলো হচ্ছে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় ফাইন্যান্স মিনিস্ট্রির কন্ট্রোলে, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তাহলে সিঙ্গাপুর হয়ে যাবেন, আর সিঙ্গাপুরের এই তরিকা ব্যবহার করতেছেন না কেন? উল্টা পদ্ধতি ব্যবহার করতেছেন কেন? আরো দেখেন, ডিপি ওয়ার্ল্ড, আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ড গ্লোবাল কোম্পানি হয়ে গেল, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কেন পারবে না? মানে আরব আমিরাতের কোম্পানি পারবে, সিঙ্গাপুরের কোম্পানি পারবে, তাহলে বাংলাদেশের কোম্পানি কেন পারবে না? মানে কেন ধরে নিচ্ছি আমরা যে এটা হবেই না, এটা বাংলাদেশকে দিয়ে হবে না? তাহলে স্বাধীনতার 50 বছরে এখানকার শাসক গোষ্ঠী কি করলো, আর নতুন সরকার এসে তারাই বা কি করছে? সব তো একই মডেলে চলছে। একটা জিনিস দেখেন, যে আমি এটা বলে একটা প্রশ্ন রেখে শেষ করবো। আমার একটা প্রশ্ন ছিল, দেখেন বাংলাদেশে যেসব বিদেশি কোম্পানি কাজ করতে আসে তার কয়েকটা নাম বলি আমি। ধরেন ভারতের ওএনজিসি, সাগরে গ্যাস উত্তোলন করতে আসছে ভারতের ওএনজিসি। তারপর ধরেন ভারতের এনটিপিসি, ভারতের হেভি ইলেকট্রিক। তারপর ধরেন চীনের কোম্পানি, চীনের যে কোম্পানিগুলো আসে। তারপর ধরেন এই সবগুলো চীনের হচ্ছে পাওয়ার চায়না, চীনের পাওয়ার চায়না বাংলাদেশে কাজ করছে, পাওয়ার চায়না এবং তার বিভিন্ন ধরনের সাবসিডিয়ারি। তারপর ধরেন মানে যতগুলো বিদেশি কোম্পানি বাংলাদেশে কাজ করছে, রাশিয়ার হচ্ছে রোসাটম, রাশিয়ার হচ্ছে গ্যাসপ্রম, এগুলো কিন্তু সব ওদের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তাহলে অন্য দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এসে বাংলাদেশে বিদেশি কোম্পানির দায়িত্ব পালন করতেছে, বাংলাদেশকে উন্নতি করে দিয়ে যাবে। বাংলাদেশের রাষ্ট্র তাহলে কি করে? বাংলাদেশের রাষ্ট্রের এই যে ধরেন, আমরা বলছি না যে এটা তো আসলে একটা মানে বাজার অর্থনীতির দেশ, পুঁজিবাদী অর্থনীতির দেশ, এখানে একদম সবকিছু এত মানে, ফলে এখানে প্রাইভেট সেক্টর থাকবে, প্রাইভেট সেক্টরে নানা রকম ভূমিকা থাকে। কিন্তু এই যে স্ট্র্যাটেজি কতগুলো জায়গা, ধরেন আপনি বিদ্যুৎ ও জ্বালানি খাত, আপনার হচ্ছে এই যে বন্দর, এরকম স্ট্র্যাটেজি কৌশলগত খাত। আপনি দেখেন ভারতের দিকে তাকান, আপনি রাশিয়ার দিকে তাকান, আপনি চীনের দিকে তাকান, আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, আরব আমিরাতের তাকান, দেখেন কারা হচ্ছে প্রাইভেট কোম্পানিদের চালাচ্ছে আমাকে বলেন। এটা এরকম কোন দেশ কিন্তু এগুলো প্রাইভেট কোম্পানিতে চালায় না, তাহলে কেন বাংলাদেশকে চালাইতে হবে?